দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তো আজকে যেটা পড়াবো, আমরা অলরেডি ওইদিকে 35 নম্বর ধারা পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি এবং 51 ধারা, যেখানে মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছিল, সেটাও কমপ্লিট করেছি। আজকে যেটা আলোচনা করব 36 থেকে 51 ধারা। এখানে আহ, রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতি, সেই নির্দেশমূলক নীতিগুলো সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তো সংক্ষেপে একটু ভূমিকা আলোচনা করি নির্দেশমূলক নীতিগুলি কি। এই নির্দেশমূলক নীতিগুলি হচ্ছে রাষ্ট্রের প্রতি কিছু নির্দেশ, কাদের? যারা এই সংবিধান রচনা করেছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় আমরা দেখেছি যে ভারতবর্ষকে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা সেখানে বলা হয়েছে। আর এই ন্যায় বিচার শুধু মৌলিক অধিকারগুলোর মাধ্যমেই প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে এটা সংবিধান প্রণেতারা মনে করেন। কারণ সেখানে অনেক কিছু বিষয় আছে যেটা হয়তো বাস্তবিক ক্ষেত্রে সেই সময় বা সমসাময়িক পরিস্থিতি, পরিবেশ পরিপ্রেক্ষিতে ভারতবর্ষে অ্যাপ্লাই করা সম্ভব নয়। আর সেই কারণে কিছু কিছু নীতি, যেটা মৌলিক বা যে কিছু কিছু বিষয় যেগুলো মৌলিক অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। আর সেই কারণে কিছু কিছু বিষয় সংবিধান প্রণেতারা এই নির্দেশমূলক নীতির মধ্যে যুক্ত করেছে, যেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে ভবিষ্যতে রাষ্ট্র যদি মনে করে বা পরিবেশ পরিস্থিতি যদি ঠিক হয়, তাহলে এই ধরনের কিছু নীতি, সেই নীতি প্রয়োগের মাধ্যমে যে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, সেই ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত করতে পারে, আর সেই জন্যই এই নির্দেশমূলক নীতিগুলি সংবিধানে যুক্ত করা হয়েছে। তো আমাদের এই সংবিধানে কিভাবে আসলো, কেন এই ধরনের চিন্তা ভাবনা সংবিধান প্রণেতারা করলো, তো সে ব্যাপারে একটু আলোচনা করে নিই। তো এই যে মৌলিক অধিকার, নাগরিকদের মৌলিক অধিকার কি কি হবে, হ্যাঁ, এই সমস্ত বিষয় নিয়ে একটা উপসমিতি ছিল। আর সেই উপসমিতির 1947 সালের ফেব্রুয়ারি মাসে একটা প্রথম সভা অনুষ্ঠিত হয়। আর আমরা জানি যে সংবিধানের পরামর্শদাতা ছিলেন BN রাও। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তিনি এই সভাতে তার বক্তব্য পেশ করতে গিয়ে বলেছিলেন, বা সেখানে দুই ধরনের অধিকারের কথা বলেছেন, যে ভারতীয় নাগরিকদের দু ধরনের অধিকার থাকা দরকার বা প্রয়োজন। কি কি? একটা হচ্ছে এক ধরনের অধিকার যেগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য, অর্থাৎ নাগরিকদের যে অধিকারগুলি যদি খর্ব হয় বা অধিকারগুলি ভোগ করতে সমস্যা হয়, বাধা আছে, তাহলে নাগরিকরা আদালতের দ্বারস্থ হতে পারে। এই ধরনের কিছু অধিকার। আবার কিছু অধিকারের কথা বলেছে যেগুলো হচ্ছে আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। তো এই যে দ্বিতীয় শ্রেণীর অধিকার, যেগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, এগুলোকে আর নির্দেশমূলক নীতির মর্যাদা দেওয়া হয়েছে। এইভাবে ভারতের সংবিধানে এই নির্দেশমূলক নীতির ধারণা আর যুক্ত হয়। ডক্টর BR আম্বেদকর, সংবিধানের জনক বা খসড়া কমিটির চেয়ারম্যান, তিনি কি বলছেন যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি হলো ভারতের সংবিধানের এক অভিনব বৈশিষ্ট্য। এটাকে অভিনব বৈশিষ্ট্য, কিছু কিছু টার্ম গুলো মনে রাখবে যেগুলো কোটেশন হিসাবে আসে পরীক্ষাতে। তিনি কি বলছেন? তিনি বলছেন যে এই নীতিগুলো একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচিকে প্রকাশ করে। এই নীতিগুলোর মাধ্যমে ভারতকে একটি জনকল্যাণকামী গণতান্ত্রিক সমাজবাদী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। আমি যখন পরে একটা একটা করে এই নীতিগুলি আলোচনা করব সংবিধান ধারা অনুসারে,
সেখানে দেখবে যে কয়েকটা ভাগে আলোচনা করব। এখানে কিছু উদারবাদী, সমাজতান্ত্রিক, গান্ধীবাদী চিন্তা ভাবনা এরকম ভাগ ভাগ করে আলোচনা করব। তো সমসাময়িক সময়ে এই নীতিগুলি কার্যকরী হওয়া সম্ভব হয় না, আমি যেটা বললাম। আর সেই জন্য পরবর্তীকালে যাতে এই নীতিগুলিকে কার্যকর করা হয় সে ব্যাপারে আর নির্দেশ রাষ্ট্র বা কর্তৃপক্ষের উপরে আর একটা নৈতিক চাপ সৃষ্টি করবে এই নীতিগুলি। যে যখন সংবিধান প্রণয়ন করা হয়েছিল তখন এই ধরনের নীতি প্রয়োগ করা সম্ভব হয়নি, কিন্তু এখন তো করা যেতে পারে, এই ধরনের একটা চাপ সৃষ্টি করতে পারবে। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যালো। শোনা যাচ্ছে। তো সংবিধান বিশারদ সুভাষ শ্রী কশ্যপ তিনি কি বলছেন? তিনি বলছেন যে এই নির্দেশমূলক নীতিগুলি নিছক নৈতিক অনুশাসন নয়। নির্দেশমূলক নীতিগুলি হলো কর্তৃপক্ষের ইতিবাচক আদেশ, অর্থাৎ জোরপূর্বক বা জোর করে চাপিয়ে দেওয়ার বিষয় নয়, কিন্তু একটা ইতিবাচক আদেশ। আর এগুলি সংবিধানের মানবাধিকারের ধারাগুলির সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। এগুলোর মাধ্যমে যে মানবাধিকার, সে মানবাধিকার আর লাভ করা সম্ভব হয়। এবার আমাদের ভারতের সংবিধানে যে অন্তর্ভুক্ত করা হলো সেটা আমি শুরুতেই লিখেছি আমি, যে সংবিধানের 36 থেকে 51 নং ধারার মধ্যে এই নির্দেশমূলক নীতিগুলি যুক্ত করা হয়েছে। তো ওইখানে যেরকম BN রাও তার পরামর্শ মতো এইটা যুক্ত হয়েছে। তাছাড়াও তার আগে 1931 সালে যখন কংগ্রেসের করাচি অধিবেশন হয়, এখানে যেমন মৌলিক কর্তব্য নিয়ে আলোচনা করা হয়েছিল, তার সাথে সাথে সামাজিক ও অর্থনৈতিক বিষয় সম্পর্কিত একটি প্রস্তাব ঘোষণা হয়। আর সেইখানে জনকল্যাণমূলক রাষ্ট্রের কথা বলা হয়েছে। আর এই নির্দেশমূলক নীতিগুলির মাধ্যমেই জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত সম্ভব বলে তারা মনে করে। তো সেই পরিস্থিতি সামাজিক বা অর্থনৈতিক সে বিষয়ের জন্য মৌলিক অধিকারের মধ্যে এই নীতিগুলি অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। এখানে কিছু কিছু বিষয় আছে, পরে আমি আলোচনা করব, যে যেগুলি মৌলিক অধিকারের থেকেও গুরুত্বপূর্ণ। ওই জন্য অনেক সময় একটা ক্লাস আমরা দেখতে পাবো, অনেক বিভিন্ন রকমের মামলা রায়ের মাধ্যমে সেই সমস্যার সমাধান করা হয়েছে। তো এইভাবে এই নীতিগুলির ভারতের সংবিধানে অন্তর্ভুক্তি হয়েছে। কতগুলি বিষয়ের দ্বারা প্রভাবিত হয়েছেন এই যে সংবিধানের মধ্যে এই নীতিগুলি যে যুক্ত করা হয়েছে, কেন করা হলো, সেই প্রভাবগুলো আমি একটা একটা করে আলোচনা করছি। যে কি কি বিষয়ে সংবিধান যারা প্রণেতারা ছিলেন বা সংবিধান প্রণয়ন করেছেন, অর্থাৎ গণপরিষদের যারা সদস্য, তারা কোন বিষয়ের দ্বারা প্রভাবিত হয়ে এই নির্দেশমূলক নীতিগুলি সংবিধানে যুক্ত করেছেন, আমি একটা একটা করে আলোচনা করেছি। প্রথমেই আমরা জানি যে ভারতের স্বাধীনতা অর্জনে মহাত্মা গান্ধীর ভূমিকা বা তার যে আদর্শ চিন্তাধারা সমসাময়িক ভারতের স্বাধীনতা সংগ্রামী তথা সংবিধান প্রণেতারা বা গণপরিষদের সদস্যদের উপরে একটা প্রভাব ছিলই। তো সেই মহাত্মা গান্ধীর যে চিন্তাধারা আর তার সাথে সাথে হিন্দু ধর্মের আদর্শ, আমরা জানি হিন্দু ধর্মের যে আদর্শ বসুধৈব কুটুম্বকম বা সর্বভবন্তু সুখিনঃ, তো এই ধরনের যে চিন্তা ভাবনা যার মাধ্যমে সকলের যেন আর উন্নয়ন ঘটে, সমস্ত সমস্যার সমাধান হয়, তো এইরকম আর গান্ধীজির চিন্তাধারা দ্বারা প্রভাবিত হয়েছিলেন। দ্বিতীয়, আম্বেদকরের মতে, আম্বেদকর কি বলছেন যে 1935 সালে যে ভারত শাসন আইন, আমরা জানি যে ভারতের সংবিধানের অনেকটাই বেশিরভাগ অংশ 1935 সালে যে ভারত শাসন আইন প্রচলিত ছিল বা ভারতবর্ষে তৈরি হয়েছিল, তার অনেক অংশই আমাদের এই বর্তমান যে সংবিধান সেই সংবিধানে লক্ষ্য করা যায়। ঠিক একই রকম 1935 সালে যে ভারত শাসন আইন, সেখানে গভর্নর বা গভর্নর জেনারেলদের জন্য আর কিছু নির্দেশাবলী ছিল। আর সেই নির্দেশাবলী দ্বারা এই সংবিধান প্রণেতারা প্রভাবিত হয়েছিলেন। এছাড়াও 1945 সালে যেগুলো হাইলাইট করেছে সেগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবে বা দরকার পড়লে একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো।
1945 সালে সাপ্রু কমিটি আর সেই নির্দেশমূলক নীতি পক্ষে প্রতিবেদন পেশ করে। সাপ্রু কমিটির একটা এখানে সুপারিশ ছিল। আর কি গণপরিষদ সদস্যরা আয়ারল্যান্ডের যে সংবিধান, সে আয়ারল্যান্ডের সংবিধানের দ্বারা প্রভাবিত হন। আইভর জেনিংস একজন সংবিধান বিশেষজ্ঞ, তিনি কি বলছেন যে সংবিধানের রচয়িতারা ফেভিয়ান সমাজতন্ত্রের আদর্শের দ্বারা প্রভাবিত হয়েছে। এছাড়াও ফ্রান্সের যে মানবাধিকার সম্পর্কিত ঘোষণা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বাধীনতার ঘোষণা, এইখানেও কিন্তু কিছু নির্দেশমূলক নীতির কথা বা এই ধরনের নীতির কথা সেখানে বর্ণনা করা হয়েছে বা সেখানে বলা হয়েছে, আর তার দ্বারা এই সংবিধান প্রণেতারা প্রভাবিত হয়েছে। এই নির্দেশমূলক নীতিগুলি সংবিধানে যুক্ত করার উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে এই নীতিগুলি যুক্ত করা হয়েছে আমি আলোচনা করছি। ভারতকে একটি নিষ্ক্রিয় পুলিশ রাষ্ট্রে পরিণত না করে সক্রিয় জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করা। অর্থাৎ ভারতবর্ষের যে মানে সরকার ব্যবস্থা বা শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা পুলিশি রাষ্ট্র হবে না বা নিষ্ক্রিয় পুলিশও হবে না, এখানে এক ধরনের জনকল্যাণমূলক নীতি, সেই জনকল্যাণমূলক নীতি আর এখানে লক্ষ্য করা যাবে। কেবল রাজনৈতিক ক্ষেত্রেই সামাজিক ও অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে নয়, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, যেখানে সাম্য থাকবে, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এই নীতিগুলি যুক্ত করা হয়েছে। বলা হয়েছে ভবিষ্যতে রাষ্ট্র নীতিগুলিকে আইনে প্রণয়নের মাধ্যমে প্রয়োগ করবে। অর্থাৎ এই যে মৌলিক অধিকার, সে মৌলিক অধিকারগুলির মাধ্যমে আমরা দেখি যে সেখানে হয়তো রাজনৈতিক সাম্য বা রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, কিন্তু সামাজিক বা অর্থনৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক অধিকার তো সেখান থেকে তুলে দেওয়া হয়েছে। তো এই নির্দেশমূলক নীতিগুলির মাধ্যমেও যাতে অর্থনৈতিক একটা সাম্য বা অর্থনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, সেই ব্যাপারে আর সেই জন্যই এই নীতিগুলি যুক্ত করা হয়েছে। এই নীতিগুলি কি হচ্ছে, মৌলিক তথ্য হিসাবে কাজ করবে। জি.এন. যোশী তিনি বলেছেন, the directive principles of state policy are fundamental in the governance of the country. অর্থাৎ সরকার পরিচালনা বা শাসন ব্যবস্থা পরিচালনার একটা মৌলিক নীতি বা মৌলিক পলিসি, সেই পলিসির কথা জি.এন. যোশী বলেছেন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সেই সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা বলা হয়েছে, কিন্তু এই যে ঘোষণা, সেই ঘোষণা যদি বাস্তবে পরিণত হয়, এই নির্দেশমূলক নীতিগুলির মাধ্যমে সেটা বাস্তবে পরিণত হয়। মৌলিক অধিকারগুলির অপূর্ণতা দূর করতে, আমি বললাম যে মৌলিক অধিকার সংবিধানে সমস্ত নাগরিকদের সমস্ত যে বিষয়গুলো চাওয়া পাওয়া বা তাদের দাবি মেটাতে পারে না, সেখানে একটা অপূর্ণতা বা অসম্পূর্ণতা থাকে, আর সেই জন্যই এই নীতিগুলি গ্রহণ করা হয়েছে। এই নীতিগুলো হলো স্বাধীন ভারতের গণতান্ত্রিক কাঠামোর মূল ভিত্তি। এম.ভি. পাইলি বলছেন, কি বলছেন, দিস প্রিন্সিপাল লে ডাউন দ্য ফাউন্ডেশন অন হুইচ এ নিউ ডেমোক্রেটিক ইন্ডিয়া উইল বি বিল্ড আপ। অর্থাৎ এক নতুন যে গণতান্ত্রিক ভারত, সেই নতুন গণতান্ত্রিক ভারত এই প্রিন্সিপালগুলি বা এই নীতিগুলির মাধ্যমে প্রতিষ্ঠিত সম্ভব। আবার অনেকের মতে বলছে ভারতের যে সংবিধানে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এবং সমাজতন্ত্রবাদের সামঞ্জস্য বিধানের জন্যই এই নির্দেশমূলক নীতিগুলি যুক্ত করা হয়েছে। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ হচ্ছে ব্যক্তির সামগ্রিক স্বাধীনতা, সামগ্রিক উন্নয়ন, তার সাথে সাথে সমাজতন্ত্রবাদ, এই সমাজতন্ত্রবাদ এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের সমন্বয় সাধন করে, আর সেই সমন্বয় সাধনের মাধ্যমে যে এক ধরনের নতুন শাসন ব্যবস্থা, তার উদ্দেশ্যেই এই নীতিগুলি সংবিধানে যুক্ত করা হয়েছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। শুনতে পাচ্ছেন? আসলে আমি এখানে ডিটেলস লিখে দিয়েছি এই কারণে যে অনেকে হয়তো স্ক্রিনশটের মাধ্যমে এগুলো নোটগুলো নিয়ে নিতে পারবে। তাহলে আমি পয়েন্ট পয়েন্ট করে আলোচনা করতাম। যাই হোক, এবার আমি যেটা বলছিলাম যে নির্দেশমূলক
নীতিগুলি ভাগ ভাগ করে আলোচনা করব। আমাদের সংবিধানে যে 36 থেকে 51 নং ধারার মধ্যে যতগুলো নীতি আমরা দেখতে পাবো, সেগুলোর যে প্রকৃতি বা সেগুলোর উদ্দেশ্য বা সে সমস্ত বিষয়বস্তু বা দিক নির্দেশনা, এগুলো যদি আমরা আলোচনা করি তাহলে দেখবো যে কয়েকটা শ্রেণীতে ভাগ করে আমরা আলোচনা করতে পারি। আমি এই নীতিগুলি পরপর একে একে আলোচনা করব না। এই নীতিগুলির প্রকৃতি অনুসারে 4টা ভাগে আমি এখানে তুলে ধরবো। এক হচ্ছে সমাজতান্ত্রিক নীতি, গান্ধীবাদী নীতি, উদারবাদী নীতি এবং আন্তর্জাতিক নীতি। এই 4টা শ্রেণীতে পরপর ভাগ করে আমি আলোচনা করব। অনেক সময় পরীক্ষাতে থাকে আসে, এই 4টার মধ্যে বিষয়গুলো একটু আলাদা করে আলোচনা করবে। তোমরা একটু যাকে বললে নোট করে নেবে। সমাজতান্ত্রিক নীতি, তো আমরা জানি যে ভারতের সংবিধান যখন কার্যকারী হয় 1950 সালে 26শে জানুয়ারি, তো সেই সময় কিন্তু ভারতের সংবিধানের প্রস্তাবনাতেও আমরা লক্ষ্য করেছি যে সমাজতন্ত্র বলে কোনো শব্দ ছিল না। সেটা 1900 কবে জয়েন করা হয়েছে বলতো, যুক্ত করা হয়েছে সমাজতন্ত্র শব্দটা? যে কেউ বলো। ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতন্ত্র হুম 1976 সালে কিভাবে কিভাবে 42তম সংবিধান সংশোধনী আইনে। হ্যাঁ হ্যাঁ, তো 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজতন্ত্র শব্দটা কিন্তু যুক্ত করা হয়। আমি বলছিলাম যে মৌলিক অধিকারের অনেকগুলো খামতি পূরণ করার জন্য এই নির্দেশমূলক নীতিগুলি যুক্ত করা হয়েছে। তো 1976 সালে সমাজতান্ত্রিক শব্দটা যুক্ত করা হয়েছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এই নির্দেশমূলক নীতিগুলির মাধ্যমেই কিন্তু সেই সংবিধানের 1950 সাল থেকেই যখন থেকে কার্যকারী হয় তখন থেকে কিন্তু এই সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা আর সংবিধানে আমরা দেখতে পাই। আর সেখানে এই যে জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আর এই সমাজতান্ত্রিক নীতিগুলি যুক্ত করা হয়েছে সংবিধানের 38 নং ধারায়। 38 নং ধারায় কি বলা হয়েছে? বলা হয়েছে স্টেট টু সিকিউর এ সোশ্যাল অর্ডার ফর দ্য প্রমোশন অফ ওয়েলফেয়ার অফ দ্য পিপল। অর্থাৎ রাষ্ট্র কি করবে? সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায়ের ভিত্তিতে এক সমাজ ব্যবস্থা গড়ে তুলবেন যেখানে জনকল্যাণ সাধনে সচেষ্ট হবে, আর এই মর্যাদা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে অসাম্যকে হ্রাস করার চেষ্টা করবে। তারপরে যে সেটা কি বলা হয়েছে 39 নং ধারায়? 39 নং ধারায় বলা হয়েছে certain principles of policy to be followed by the state। কিছু নীতি যেটা সমাজতন্ত্রের সাথে সম্পর্কিত। ক্লাস নিচ্ছি, তো সেই সমাজতন্ত্রের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো যেগুলো আমরা মার্ক্সীয় চিন্তা ভাবনা বিশেষ করে দেখতে পাই, সকল নাগরিকের জন্য জীবিকা নির্বাহের পর্যাপ্ত উপায়ে অধিকার বজায় থাকবে। আর কি বলছে? সাধারণের জন্য সম্প্রদায়ের যে বৈষয়িক সম্পদ, সেই বৈষয়িক সম্পদ বিতরণে সমানভাবে হবে। সম্পদ এবং উৎপাদনের উপকরণের ঘনত্ব প্রতিরোধ করা যাতে যায়। দেখো মার্ক্স যে ধরনের কথা বলেছে সেই ধরনের কথাগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। পুরুষ ও মহিলাদের সমান কাজের জন্য সমান বেতনের ব্যবস্থা করা হয়েছে। জোরপূর্বক নির্যাতনের বিরুদ্ধে শ্রমিক এবং শিশুদের স্বাস্থ্য ও শক্তি সংরক্ষণের কথা এখানে বলা হয়েছে, এবং শিশুরা যাতে বিকাশের সুযোগ পায় এই সমস্ত নীতি, এই ধরনের কিছু পলিসি 39 নং ধারার মাধ্যমে প্রতিষ্ঠা করার জন্য সংবিধান প্রণেতারা আর সরকারকে বা রাষ্ট্রকে নির্দেশ দিয়েছে। 39 ক নং ধারায়, যেটা ছিল না শুরুতে, 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে। এরকম সংবিধানে কিছু ধারা আছে, হ্যাঁ তোমরা একটু খেয়াল রাখবে, যেগুলোর সাথে এরকম ক বা এই ধরনের কিছু যুক্ত করা হয়েছে, খ গ বা এরকম, সেগুলো কিন্তু মূল সংবিধানে ছিল না।
বেশিরভাগ অংশ পরে বিভিন্ন সংশোধনের মাধ্যমে কিন্তু যুক্ত করা হয়েছে। সেই জন্য এগুলো কোথায় যুক্ত করবে, যেরকম 51 ক আমরা দেখতে পাচ্ছি মৌলিক কর্তব্য, সেখানে যুক্ত করা হয়েছিল। তো কোথায় দিবে কোথায় দিবে, যদিও অনেকের বক্তব্য ছিল যে মৌলিক অধিকারের পরেই দেওয়া হোক, কিন্তু 35-এর সাথে কিন্তু দেওয়া হয়নি, যেহেতু নির্দেশমূলক নীতিগুলি বেশি গুরুত্ব দেওয়া হয় সমসাময়িক পরিবেশ পরিস্থিতি অনুসারে। সেই জন্য নির্দেশমূলক নীতির শেষে 51 ক ধারা যুক্ত করা হয়েছে। এরকম কিছু ধারা এখানে নির্দেশমূলক নীতিতে শুরুতে ছিল না, পরে যুক্ত করা হচ্ছে। যেরকম এটা 1939 ক নং ধারা, সেখানে কি বলা হয়েছে, ইকুয়াল জাস্টিস এন্ড ফ্রি লিগ্যাল এইডস। আমি পুরো আর্টিকেলসটা এখানে ইংরেজি তুলে ধরিনি, পুরোটা তুলে ধরলে ভালো হতো, যাই হোক প্রথমটাই তুলে ধরেছি। অর্থাৎ এই নীতি এই এর মধ্যে কি বলেছে, যে ন্যায় প্রতিষ্ঠার জন্য এবং সাম্যের ভিত্তিতে রাষ্ট্রীয় আইন বলবৎ হবে। দিন দরিদ্ররা যাতে নিখরচায় আইনের সাহায্য লাভ করে সেই বিষয়ে রাষ্ট্র ব্যবস্থা করবে। অর্থাৎ আমরা যখন ইকুয়াল জাস্টিসের কথা বলছি, ইকুয়াল ন্যায় বিচারের কথা বলছি, তখন ইকোনমিক্যালি যারা ইকুয়াল নয়, যারা দরিদ্র, যারা গরিব, তারা তো এই যে আইন ব্যবস্থার জন্য যত খরচ, সেই খরচের অভাবে ন্যায় বিচার নাও পেতে পারে। সেই জন্য এই নির্দেশমূলক নীতির মাধ্যমে রাষ্ট্র বলছে যে এই গরিবদের জন্য, দরিদ্রদের জন্য আর রাষ্ট্র নিখরচায় কিছু আইনি ব্যবস্থা করবে। 41 নং ধারায় কি বলা হচ্ছে, দেখো 39-এর পরে 40টা নাই, 40 হচ্ছে অন্য নীতির সাথে সম্পর্কিত, ওই জন্য 40টা আমি এখানে দিইনি। 41 নং ধারায় কি বলা হয়েছে, রাইট টু ওয়ার্ক, টু এডুকেশন এন্ড টু পাবলিক অ্যাসিস্ট্যান্স ইন সার্টেন কেসেস। অর্থাৎ রাষ্ট্র জনগণকে কাজের এবং শিক্ষার অধিকার প্রদান করবে। এছাড়াও বেকারত্ব বা অসুস্থ অবস্থায় নাগরিকদের জন্য রাষ্ট্র সাধ্যমতো কিছু ব্যবস্থা করবে। তার জন্য যে ফ্রি মেডিকেল ব্যবস্থা বা হসপিটালে ফ্রি চেক আপ, এই ধরনের যে ব্যবস্থা আছে, বার্ধক্যে যেরকম বার্ধক্য ভাতা বা বেকার ভাতার ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ। আমি এই ক্লাসের শেষের দিকে আলোচনা করব কিভাবে নির্দেশমূলক নীতিগুলি বাস্তবে প্রয়োগ করা হচ্ছে। তো এরকম জনগণের যে শিক্ষার, কাজের, বেঁচে থাকার বা অসুস্থ অবস্থায় সহযোগিতার অধিকারের কথা বা ইসের কথা এখানে 41 নং ধারায় বলা হয়েছে। এখন সবগুলো কিন্তু সমাজতান্ত্রিক আদর্শের নীতিতে বিশ্বাসী। 42 নং ধারায় কি বলা হয়েছে, 42 নং ধারায় বলা হয়েছে, দ্য স্টেট শ্যাল মেক প্রভিশনস ফর সিকিউরিং জাস্ট and human conditions of work and for maternity relief। অর্থাৎ মাতৃত্বকালীন কাজ বা ত্রাণের জন্য ন্যায় বিচার বা মানবিক অবস্থার বিধান রাখতে হবে। অর্থাৎ প্রেগনেন্ট অবস্থায় বা কোন প্রাকৃতিক দুর্যোগ সে সময় বা অসুস্থ অবস্থায় কাউকে জোর করে কাজ করানো যাবে না। 43 নং ধারায় কি বলা হয়েছে, 43 নং ধারায় বলা হয়েছে যে প্রভিশনস ফর জাস্ট এন্ড হিউম্যান কন্ডিশনস অফ ওয়ার্ক। ও আচ্ছা, ওইটা 43টা এখানে চলে এসেছে। 43 কয়ে কি বলা হয়েছে, 43 কয়ে বলা হয়েছে পার্টিসিপেশন অফ ওয়ার্কার্স ইন ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ। অর্থাৎ শিল্প পরিচালনার ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগের ব্যাপারে রাষ্ট্র ব্যবস্থা করবে। আর এইটাও কিন্তু 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে। খেয়াল রাখবে সমস্ত নির্দেশমূলক নীতিগুলোর মধ্যে 4টা নির্দেশমূলক নীতি এই 1976 সালে যুক্ত করা হয়েছিল, আর বাকি আরো 2টো বা 3টা পরবর্তীতে যুক্ত করা হয়েছে। তো এটাও দিতে পারে যে কোন 4টা নীতি যুক্ত করা হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, যে শ্রমিকদের অংশগ্রহণ, সেই অংশগ্রহণের ব্যাপারে এখানে বলা হয়েছে। 47 নং, দেখো 44-45 এখানে নাই, 46 নাই। 47 নং ধারায় বলা হয়েছে ডিউটি অফ দ্য স্টেট টু রেজ দ্য লেভেল অফ নিউট্রিশন অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যান্ড টু ইমপ্রুভ পাবলিক হেলথ। অর্থাৎ রাষ্ট্র কি করবে, জনসাধারণের পুষ্টি বা জনসাধারণের মান উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন, এই সমস্ত ব্যাপারেও কিন্তু রাষ্ট্র যথেষ্ট ব্যবস্থা করার চেষ্টা করবে। এবার আমরা চলে আসছি পরবর্তী যে নীতি,
গান্ধীবাদী নীতি, যার দ্বারা সংবিধান প্রণেতারা প্রভাবিত হয়েছিল, সেই গান্ধীর যে কিছু আদর্শ, সেই আদর্শ এখানে নির্দেশমূলক নীতির মধ্যে আমরা দেখতে পাই। আমরা জানি যে গান্ধীজির দ্বারা বা গান্ধীজির আদর্শের দ্বারা অনেকেই প্রভাবিত হয়েছিল, বা জাতীয়তাবাদী যে আন্দোলন শেষের দিকে, স্বাধীনতা পাওয়ার আগে বড় বড় বেশ কয়েকটা আন্দোলন, যেটা ইংরেজদের টনক নড়িয়ে দিয়েছিল, বিশেষ করে আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, যার নেতৃত্বে গান্ধী ছিলেন। তো সেই জন্য গান্ধীর যে আদর্শ বা চিন্তা ভাবনা, সে সমস্ত বা গান্ধীর স্বপ্ন, সেগুলো বাস্তবায়নের জন্য কিছু নির্দেশমূলক নীতির মাধ্যমে এখানে প্রয়োগ করা হয়েছে। 40 নং ধারায় কি বলা হয়েছে? 40 নং ধারায় বলা হয়েছে, দ্য স্টেট শ্যাল টেক স্টেপস টু organize village panchayat and endow them with such power and authority as may be necessary to enable them to function as unit of self government. এই ধারাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। এটা বেশিরভাগ পরীক্ষাতে আসে যে বর্তমান যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা, পঞ্চায়েত সিস্টেম, সেটা সংবিধানে কোথায় উল্লেখ করা আছে বা নির্দেশমূলক নীতি কোথায় উল্লেখ করা আছে। 40 নং ধারা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ রাষ্ট্র স্থানীয় স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠার জন্য কি করবে? গ্রাম পঞ্চায়েত গঠন করবে এবং এই প্রতিষ্ঠানগুলির হাতে প্রয়োজনীয় ক্ষমতা, সেই প্রয়োজনীয় ক্ষমতা তুলে দিবে। শুনতে পাচ্ছ তো? শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার, কোনো ডিস্টারবেন্স নেই স্যার, ভালো স্যার। হ্যাঁ, 43 নং ধারায় বলা হয়েছে, 43 নং ধারায় কি বলা হচ্ছে? লিভিং ওয়েজ এটসেট্রা ফর ওয়ার্কার্স। রাষ্ট্র কি করবে? গ্রামাঞ্চলে ব্যক্তিগত ও সমবায় ভিত্তিক কুটির, গান্ধীজি সবসময় কুটির শিল্প বা হস্তশিল্পের কথাই বলেছে। আমরা তার এই কুটির শিল্পের প্রতীক স্বরূপ গান্ধীজির সেই চরকা, এই চরকার কথা আমরা এখানে বলতে পারি। সেই জন্য সেই আদর্শকে মাথায় রেখে এই 43 নং ধারায় কুটির শিল্প বা গ্রামীণ যে শিল্প ব্যবস্থা, সেই গ্রামীণ শিল্প ব্যবস্থার উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। 46 নং ধারা কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে, প্রমোশন অফ এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট অফ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব অ্যান্ড আদার উইকার সেকশন। অর্থাৎ এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে তপশিলি জাতি উপজাতিদের জন্য নির্দেশক নীতি কত নম্বর ধারায় বলা হয়েছে। তো এইখানে যে অপেক্ষাকৃত অনুন্নত যে শ্রেণী সমাজে, বিশেষ করে তপশিলি জাতি উপজাতি বা ইকোনমিক্যালি যারা পিছিয়ে পড়া বা ওবিসি, এদের যে বা শিক্ষার বিষয়ে যারা পিছিয়ে আছে, তাদের শিক্ষার জন্য বা তাদের শোষণ হাত থেকে রক্ষার জন্য রাষ্ট্র সবসময় সচেষ্ট থাকবে এবং তাদের যে সামাজিক অন্যায়গুলো হয়ে থাকে, জাতপাতের ভিত্তিতে তাদেরকে অপমান করা বা তাদের বিরুদ্ধে একঘরে করে দেওয়া, এই ধরনের যে এক কুপ্রথা বা কুসংস্কার ভারতবর্ষে প্রচলিত ছিল, সেই সমস্ত কুপ্রথা কুসংস্কারকে নিরাময়ের জন্যই এই ধরনের ধারা সংবিধানে যুক্ত করা হয়েছে। 47 নং ধারায় কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে, ডিউটি অফ দ্য স্টেট টু রেজ দ্য লেভেল অফ নিউট্রিশন অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যান্ড ইমপ্রুভ পাবলিক হেলথ। দেখো ওই এর আগেও আমি কিন্তু এটা আলোচনা করলাম সমাজতন্ত্র চিন্তা ভাবনায়, এখানেও এই বিষয়টা আছে। এই নীতিতে সমাজতন্ত্র এবং সাথে সাথে গান্ধীজির যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা এখানে তুলে ধরা হয়েছে। 48 নং ধারায় কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে, অর্গানাইজেশন অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ডারি। অর্থাৎ রাষ্ট্র গাভী বা গোবৎস প্রভৃতি যে হিতকর প্রাণী আছে, সেই হিতকর প্রাণী এবং অন্যান্য যে দুগ্ধজাত বা ভারবাহী পশু যেগুলো সমাজের উন্নয়নের কাজে আছে, সে সমস্তকে যে হত্যা করা, সে হত্যা করার জন্য, হত্যা করার বন্ধ করার জন্য, বা সে সমস্ত প্রাণী বিশেষ করে গোহত্যা বা এই ধরনের প্রাণীদেরকে হত্যা করার বন্ধ করার জন্য রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে। এবার উদারবাদী কিছু নীতি আমরা এখানে দেখতে পাই। সেটা হচ্ছে 44 নং ধারায় কি বলা হয়েছে? দ্য স্টেট শ্যাল এনডিভিওর টু সিকিউর ফর দ্য সিটিজেন্স এ ইউনিফর্ম সিভিল কোড থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। অর্থাৎ যেটা দিঘির ভারতবর্ষে বেশিরভাগই উঠে এখনো শোনা যাচ্ছে যে ইউনিফর্ম সিভিল কোড সকল ভারতবাসীর জন্য একই দেওয়ানি বিধি
বা একই ধরনের আইন, সেই আইন কিন্তু সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে ছিল না। তবে নির্দেশমূলক নীতির মাধ্যমে সংবিধান প্রণেতারা নির্দেশ দিয়েছে যে ভবিষ্যতে ইউনিফর্ম সিভিল কোড এটা কিন্তু প্রতিষ্ঠা করা দরকার। 45 নং ধারায় কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে দ্য স্টেটস shall endeavour to provide early childhood care and education for all children until they complete the age of 6 years. অর্থাৎ 6 বছর পর্যন্ত সমস্ত শিশুর আর তার যে পরিচর্যা বা শিক্ষার ক্ষেত্রে রাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা করবে। যদিও 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই বয়স করা হয়েছে, কিন্তু আগে এটা 14 বছর বয়স পর্যন্ত ছিল। উদারবাদী নীতির মধ্যে আর কি আছে? সেখানে আছে 48-এর ক, এটাও পরাযুক্ত করা হয়েছে। কি বলা হয়েছে? প্রোটেকশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড সেফগার্ডিং অফ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ। অর্থাৎ পরিবেশের সংরক্ষণ বা উন্নয়ন এবং বন ও বন্যপ্রাণী সুরক্ষার ব্যাপারে রাষ্ট্র সবসময় সচেষ্ট থাকবে। এই কারণে দেখবে বর্তমানে পরিবেশবাদী যে আন্দোলন বা পরিবেশ, বিশেষ করে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য মাধ্যমে পরিবেশকে বাঁচাও, বৃক্ষরোপণ করো, বিশেষ করে বিভিন্ন যে এনজিও, আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে বৃক্ষরোপণের একটা হিড়িক লক্ষ্য করা যায়। তো এরকম যে পরিবেশকে সংরক্ষণ বা পরিবেশকে বাঁচানো, বন বাঁচানো, বনের উন্নয়ন, এই সমস্ত আর বিষয়ে রাষ্ট্র উৎসাহ দিবে এবং এই ধরনের নীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। 49 নং ধারায় কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে যে প্রোটেকশন অফ মনুমেন্ট অ্যান্ড প্লেস অ্যান্ড অবজেক্টস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। অর্থাৎ রাষ্ট্র কি করবে? এই চারিকলা বা ঐতিহাসিক যে গুরুত্বপূর্ণ স্মারক সমূহ আছে বা বস্তু সমূহ আছে, সেগুলোকে সুরক্ষার ব্যবস্থা করবে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যে ইনস্টিটিউট আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, তারা কিন্তু এ ব্যাপারে যথেষ্ট সক্রিয় এবং বিভিন্ন যে ঐতিহাসিক স্থান বা ঐতিহাসিক দর্শনীয় স্থান বলো বা স্মৃতিসৌধ বলো, সেগুলো সংরক্ষণের ব্যবস্থা করে থাকে। 50 নং ধারায় বলা হয়েছে দ্য স্টেট শ্যাল টেক স্টেপ টু সেপারেট দ্য জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ ইন দ্য পাবলিক সার্ভিস অফ দ্য স্টেট। অর্থাৎ রাষ্ট্র কি করবে? সবসময় শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে মুক্ত রাখার চেষ্টা করবে। কেন? কারণ অনেক সময় যে বিচার ব্যবস্থা, ন্যায় বিচার, সেই ন্যায় বিচার ব্যাহত হয় শাসন বিভাগের যারা দায়িত্বে থাকে। বিশেষ করে শাসন বিভাগের আমরা জানি যে দুটো অংশ আছে, একটা পলিটিক্যাল অংশ, একটা নন পলিটিক্যাল অংশ। বিশেষ করে শাসন বিভাগের যে পলিটিক্যাল অংশ, সেই পলিটিক্যাল অংশের প্রভাবের দ্বারা বিচার বিভাগ প্রভাবিত যাতে না হয়, জনগণ বা নাগরিকরা যাতে সঠিক ন্যায় বিচার পায়, তার জন্য কিন্তু এই নীতিটি নির্দেশমূলক নীতির মধ্যে যুক্ত করা হয়েছে। শেষ হচ্ছে আন্তর্জাতিক নীতি। ক্লাসটা কিন্তু আজকে খুব লেন্দি হবে, হ্যাঁ, বড় ক্লাস, অনেকগুলো বিষয় একসাথে নিয়ে আসছে, অনেকদিন ক্লাস হয়নি। তো একটু বড়ই হবে, সব ধৈর্য ধরে শুনবে। আন্তর্জাতিক নীতি যে বিষয়টা, সেটা হচ্ছে 51 নং ধারায় আমরা দেখতে পাচ্ছি। এইখানে বলা হয়েছে কি? প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। আমরা ভারতীয়রা, বিশেষ করে ভারতবর্ষ আর কি, আগাগোড়াই শান্তি নীতিতেই বিশ্বাসী। আমরা শান্তি, ভাইচারা, সৌভ্রাতৃত্ব, এই নীতিতেই বিশ্বাসী। শুধু দেশের ক্ষেত্রেও নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও যাতে এ ধরনের ভাইচারা, এ ধরনের শান্তি, পিস, নিরাপত্তা, এগুলো যাতে প্রতিষ্ঠিত হয়, তার জন্য ভারতের সংবিধান নির্দেশমূলক নীতিতে কিছু বিষয়ের কথা বলা হয়েছে। এখানে রাষ্ট্র কি করবে? The states shall endeavour to promote international peace and security, maintain just and honorable relations between nations, foster respect for international law and treaty obligation in the dealing of organized people with one another, encourage settlement international dispute by
আরটি আরবিটারি আরবিট্রেশন। তো বাংলায় আমি দেখব যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বৃদ্ধি, জাতিসমূহের সঙ্গে ন্যায়সঙ্গত ও সম্মানজনক সম্পর্ক রক্ষা, আন্তর্জাতিক আইন ও সন্ধির প্রতি শ্রদ্ধা বৃদ্ধি করা এবং সালিসির মাধ্যমে আরবিট্রেশন তার মাধ্যমে আন্তর্জাতিক বিবাদের মীমাংসা চেষ্টা করা। তো এই সমস্ত নীতিগুলো আন্তর্জাতিক নীতির সাথে সম্পর্কিত ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতিতে যুক্ত করা হয়েছে। এটাও কিন্তু আছে অনেক সময় যে কোন নির্দেশমূলক নীতিতে কত নম্বর ধারায় আন্তর্জাতিক সম্পর্ক বলা হয়েছে। তো এই ছিল মোটামুটি 36 থেকে 51 নং ধারায় ভারতের সংবিধানের যে নির্দেশমূলক নীতিগুলি, সেগুলো আমরা একে একে আলোচনা করলাম। এবার যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে, আচ্ছা বোঝা গেছে আমি যেগুলো আলোচনা করলাম এখন পর্যন্ত? হ্যাঁ স্যার, বোঝা গেছে স্যার। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। অনেকগুলো বিষয় আসলো না, যেগুলো অনেকেই জানতো না কিন্তু এরকম এত ডিটেলস। অনেক কিছুই বুঝতে পারলাম। হ্যাঁ, তো যাই হোক, আরো কিছু বিষয় যেগুলো এর বাইরে আর নির্দেশমূলক নীতিতে কিছু হবে না। তো একটা যেটা বিষয় আমি আলোচনা করছিলাম যে মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির মধ্যে সম্পর্ক কি। অনেক সময় ক্লাস দেখা গেছে যে তোমরা দেখবে যে মৌলিক অধিকারের যে বিষয়গুলো আছে ওই ধরনেরও কিছু বিষয় নির্দেশমূলক নীতিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো অনেক সময় দুই ধরনের নির্দেশমূলক নীতি এবং মৌলিক অধিকারের মধ্যে ক্লাস বা বিরোধ দেখা দিতেই পারে। সেই সময় সমস্যা কিভাবে সমাধান করা যায় তার জন্য সুপ্রিম কোর্টে আমাদের বিচার ব্যবস্থা বা ন্যায় ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। সমস্ত ধরনের এই ধরনের যে ডিসপিউট, বিশেষ করে সংবিধান সংক্রান্ত সে সংবিধান সংক্রান্ত যে বিরোধ, সে বিরোধের মীমাংসা সুপ্রিম কোর্টই করে থাকে, যেহেতু আমরা বলে থাকি যে সংবিধানের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট। তো এই ধরনের যে মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতি নিয়ে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে সুপ্রিম কোর্টই তার সমস্যা সমাধান করে। তো এই মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির সাথে সম্পর্কিত কয়েকটা কেস আমি এখানে তুলে ধরছি। প্রথমে 1951 সালে সংবিধান গ্রহণের 1 বছর পরে চম্পাকম দোরাইজারান কেস, যে সেই কেসে কি বলা হয়েছে, সেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির মধ্যে দ্বন্দ্বের কোন ক্ষেত্রে পূর্বের বিধান প্রাধান্য পাবে। নির্দেশমূলক নীতিগুলির মৌলিক অধিকারের সহায়ক হিসাবে বিবেচনা করা হয়েছিল, অর্থাৎ মৌলিক অধিকার এখানে প্রাধান্য পাবে এবং নির্দেশমূলক নীতিগুলি সহযোগী হিসাবে এখানে কাজ করবে। সুপ্রিম কোর্ট আরো বলেছে যে সংসদ নির্দেশমূলক নীতিগুলির বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন আইনের মাধ্যমে মৌলিক অধিকার সংশোধন করতে পারে। তবে যে সংবিধান প্রচলিত আছে সেই প্রচলিত সংবিধান অনুসারে মৌলিক অধিকারই প্রাধান্য পাবে। তবে যদি সংসদ মনে করে যে না, এই মৌলিক অধিকারের থেকে নির্দেশমূলক নীতিগুলি বেশি গুরুত্বপূর্ণ, তাহলে কিন্তু সংসদ সংবিধান সংশোধনের মাধ্যমে সে নির্দেশমূলক নীতিগুলোকে বাস্তবায়নের জন্য চেষ্টা করবে। আর এই কারণে আমরা দেখব যে 1951 সালে যে প্রথম সংশোধনী আইন, 55 সালে চতুর্থ সংশোধনী আইন, 64 সালে সপ্তাদশ সংশোধনী আইন, সেখানে কিন্তু এই মৌলিক অধিকারকে মৌলিক অধিকারের থেকে নির্দেশমূলক নীতিকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য এই আইনগুলি করা হয়েছে। পরে তোমরা এই সংশোধনী আইনগুলো দেখে নিবে, বা আমি যখন ওই অ্যামেন্ডমেন্ট গুলো পড়াবো তখন এই বিষয়গুলো ডিটেলস আলোচনা করব। পরবর্তী যে কেস খুব গুরুত্বপূর্ণ, এই কয়েকটা কেস পরপর যে 2-3টা আমি আলোচনা করছি, বিভিন্ন বিষয়ে এই কেসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি প্রয়োজন মনে করে তোমরা এই কেসগুলো সম্বন্ধে একটু ডিটেলস স্টাডি করবে, কারণ বেশিরভাগ পরীক্ষাতে থাকবেই। এই গোলকনাথ কেস, কেশবানন্দে ভারতী কেস, মিনার্ভা মিন্স কেস। হ্যাঁ, তো যাই হোক, এই কেসের ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট যে রাষ্ট্রীয় নীতি বা নির্দেশমূলক নীতিগুলি বাস্তবায়নের জন্য মৌলিক অধিকার সংশোধন করতে পারে না, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। ফলে সংসদ কি করেছে, 1971 সালে 24তম সংবিধান সংশোধনী আইন এবং 25তম সংবিধান সংশোধনী আইন করে ঘোষণা করে যে সংবিধান সংশোধন আইন প্রণয়নের মাধ্যমে মৌলিক অধিকার সমূহের যে কোনো একটিকে খর্ব বা হরণ করার ক্ষমতা তাদের আছে। 25তম
আইনে নতুন একটা অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে 31-এর গ, আর সেখানে দুটো বিধান আছে। কি বলা হয়েছে এখানে, যে 29 খ 22 এবং 23 উল্লেখিত যে সমাজতান্ত্রিক নির্দেশমূলক নীতিগুলি বাস্তবায়নের জন্য যে কোনো আইন, বিশেষ করে 14 ধারা বা 19 ধারা বা 31 ধারা, এখানে কি কি অধিকার, সব 31 ধারা তো উঠিয়ে দেওয়া হয়েছে, তো বা 14 এবং 19 ধারা, সে 19 ধারাকে মানে মৌলিক অধিকার লঙ্ঘনের ভিত্তিতে অকার্যকর হবে না, এটা কার্যকারী থাকবে। আর এই ধরনের নীতি কার্যকর করার জন্য কোনো ঘোষণা সম্বলিত কোনো আইন কোনো আদালতে এই ভিত্তিতে প্রশ্ন করা যাবে না যে এটি জাতীয় নীতিকে কার্যকর করে না। তো এই ধরনের একটা রায় কেশবানন্দ ভারতের কেশব কি বলেছে, সালগুলো মনে রাখবে, এগুলো সালগুলো খুব গুরুত্বপূর্ণ। 1900 সালে কেশবানন্দ ভারতের কেস হয়েছে। এখানে সুপ্রিম কোর্ট বলেছে যে 1967 সালে যে গোলকনাথ মামলা, যে 25তম সংশোধন আইনের দ্বারা, যেটা 31 গ বা 31 সি এর যে দ্বিতীয় বিধান, সেটা বাতিল করে দিয়েছে। অর্থাৎ যে অসাংবিধানিক বলে ঘোষণা করা হয়েছিল সেটা থাকবে না, এবং প্রথম বিধানকে সংবিধানের একটা বৈধ বলে মনে করা হয়েছে। ফলে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই যে অনুচ্ছেদের প্রথম বিধান, সেই প্রথম বিধানের পরিধিকে বৃদ্ধি করা হয়, এবং এটি বলা হয় যে 14-19 দ্বারা প্রদত্ত মৌলিক অধিকারের উপর নির্দেশমূলক নীতিগুলির আইনি প্রাধান্য ও আধিপত্যের অবস্থান প্রদান করে। অর্থাৎ কিন্তু এই ধারাগুলোর উপরে একটা আইনি প্রাধান্য প্রতিষ্ঠা পায় এই কেশবানন্দ ভারতী কেসের মাধ্যমে। মিলস কেস 1980 42তম সংশোধনী আইন দ্বারা প্রণীত যে এই যে ধারাটা, এর মেয়াদ অসাংবিধানিক এবং অবৈধ বলে মনে করে। অর্থাৎ মানে এই যে কয়েকটা বিষয় আছে, বেসিক সংবিধানের বেসিক স্ট্রাকচার বা এই নির্দেশমূলক নীতি ও মৌলিক অধিকারের মধ্যে যে বিতর্ক, এই ধরনের কিছু কিছু বিষয় যেখানে সুপ্রিম কোর্টও মাঝে মধ্যে দ্বিধা বা দ্বন্দ্বে পড়ে যায়, কি করা যাবে। তো ওই জন্য এক এক সময় কিন্তু এক এক ধরনের রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট আরো বলেছে, কি বলেছে, যে ভারতীয় সংবিধান মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির মধ্যে ভারসাম্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে। এখানে কারো বেশি প্রাধান্য প্রতিষ্ঠা পাবে এরকম কিন্তু না। আর সেখানে রায় দিতে গিয়ে কি বলেছে, যে মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতিগুলি সামাজিক বিপ্লবের প্রতি অঙ্গীকারের মূল গঠন করে। আর কি বলেছে, যে মৌলিক অধিকার এবং রাষ্ট্র পর্যায়ের নির্দেশমূলক নীতিগুলির মধ্যে সমন্বয় এবং ভারসাম্য সংবিধানের মৌলিক কাঠামোর একটি অপরিহার্য বৈশিষ্ট্য। নির্দেশমূলক নীতির দ্বারা নির্ধারিত লক্ষ্যগুলি মৌলিক অধিকার দ্বারা প্রদত্ত। অর্থাৎ এই মৌলিক অধিকারের যে খামতি, সে খামতি পূরণ করার জন্য যেহেতু নির্দেশমূলক নীতিগুলি নেওয়া হয়েছে, তো সেই জন্য এখানে বিরোধ হওয়ার প্রশ্ন নয়, এখানে একটা সহযোগী বা সমন্বয়মূলক চিন্তা হওয়া, প্রতিষ্ঠিত হওয়ার কথা কিন্তু সুপ্রিম কোর্ট এই কেসের দ্বারা বলেছে। তো যাই হোক, যদি বলি তাহলে দেখবো যে মৌলিক নির্দেশমূলক নীতিগুলির উপর যে মৌলিক অধিকার একটা আধিপত্য করে, তবুও নির্দেশমূলক নীতিগুলি বাস্তবায়ন করা যেতে পারে। কিভাবে? সংসদ নির্দেশমূলক নীতিগুলি বাস্তবায়নের জন্য মৌলিক অধিকারগুলি সংশোধন করতে পারে, যতক্ষণ না সংশোধনী সংবিধানে মৌলিক কাঠামোর ক্ষতি সাধন করছে। অর্থাৎ সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, সেই বেসিক স্ট্রাকচার নষ্ট না করে সংসদ বা পার্লামেন্ট সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারকে সংশোধন করে নির্দেশমূলক নীতিগুলিকে বাস্তবে রূপদান করতে পারে। তো এইভাবে নির্দেশমূলক নীতিগুলিকে সংবিধান বা বাস্তবে কার্যকরী করা বলা। তো এই নির্দেশমূলক নীতিগুলির সমালোচনা আমরা দেখতে পাই, অনেকগুলি সমালোচনা এখানে আমি তুলে ধরেছি। কি কি সেই সমালোচনা? এই নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, এটা বলবৎযোগ্য নয়। অর্থাৎ যেহেতু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, তার কি বাস্তবতা থাকবে? আমি যদি আমার এই অধিকার বা দাবি নিয়ে আদালতে না যেতে পারি, তাহলে সেটা বাস্তবে প্রয়োগ করা সম্ভব নয়। আর সেই কারণে এটা সমালোচিত হয়েছে। শোনা যাচ্ছে? হ্যালো?
হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। কে টি শাহ তিনি কি বলছেন যে এই নীতিগুলি আদালত কর্তৃক বলযোগ্য না হওয়ার জন্য ব্যাংকের চেকের সঙ্গে তুলনা করে বলেছেন যে শুধু ব্যাংকের সচ্ছলতা থাকলেই একে কাজে লাগাতে পারা যায়। অর্থাৎ আমি ব্যাংকের, আমার কাছে চেক আছে, সব আছে, কিন্তু ব্যাংকে টাকা নাই, তাহলে কি সেই চেকের কোনো মূল্য আছে? ঠিক একই রকম, যেহেতু এটা আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, সেজন্য নির্দেশমূলক নীতিগুলি সেই ব্ল্যাঙ্ক চেকের কথা, ব্ল্যাঙ্ক চেকের সাথে আর এখানে তুলনা করেছে। আর তিনি আরো বলেছেন নৈতিক উপদেশ এগুলো হচ্ছে, কেটি সাহু বলছেন এগুলো নৈতিক উপদেশ, নীতিমূলক যেরকম কিছু বিষয় আছে যেগুলো মানুষ স্বাভাবিকভাবে মেনে চলে, যার জন্য কোনো জোর থাকে না। যেরকম আমরা বড়দেরকে সম্মান করি কেউ, বা কিছু প্রচলিত প্রথা রীতি আছে যেগুলো স্বাভাবিকভাবে মানুষ মেনে চলে, এই ধরনের একটা নীতি বা নৈতিকতা দৃষ্টিতে এটা কেটি সাহু বলেছে। আইভর জেনিংস বলছে যে এই ধরনের নীতি লিখিত সংবিধানের ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই নীতিগুলি প্রয়োগের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই যে নীতিগুলো যে সংবিধানে প্রয়োগ হবে বা বাস্তবে প্রয়োগ হবে, এ ধরনের কোন বিধিসম্মত আর যে ব্যবস্থা সেটা আমরা এই বলে আইভর জেনিংস সমালোচনা করেছে। টি টি কৃষ্ণমাচারী তিনি কি বলেছেন, এই কোডগুলো একটু গুরুত্বপূর্ণ। এ ভেরিটেবল ডাস্টবিন অফ সেন্টিমেন্টস, খুবই গুরুত্বপূর্ণ, এটা কোটেশন আসতেই পারে। টি টি কৃষ্ণমাচারী বলেছেন নির্দেশমূলক নীতিগুলো। নাসিরুদ্দিন ব্যঙ্গ করে কি বলেছেন, দিস প্রিন্সিপালস নো বেটার দেন দ্য নিউ ইয়ার সলিউশনস হুইচ আর ব্রোকেন অন দ্য 2nd of January। মানে এমন ধরনের বিষয় নীতিগুলো ব্যঙ্গ করে বলছে যে জানুয়ারি বা নতুন বছরের প্রথম দিনই যে সিদ্ধান্ত নেওয়া হলো, সেই সিদ্ধান্ত বা সমস্যা নেওয়া হলো, সমাধানের চেষ্টা করা হলো, সেটা 2 জানুয়ারিতে গিয়ে বা দ্বিতীয় দিন গিয়ে সেটা বানচাল হয়ে যাচ্ছে। এই ধরনের এরকম ভাবে ব্যঙ্গ করে নাসিরুদ্দিন বলেছেন। এই নীতিগুলির সংখ্যায় অনেক এবং অস্পষ্ট। আমরা আলোচনা করতে গিয়ে দেখলাম যে মনে হচ্ছে যেন মৌলিক অধিকারের থেকে এই নীতিগুলির সংখ্যা অনেক বেশি, এবং অনেক ক্ষেত্রে কিন্তু অস্পষ্ট আছে, কোথাও স্পষ্ট করে কিছু বলা হয়নি, এই ধরনের করতে হবে, এইটা হওয়া উচিত, অনুচিত, এই সমস্ত বিষয়গুলো আছে। আর সেই কারণে শ্রীনিবাসন তিনি বলছেন, কি বলছেন, the formation of the directive principles of state policy can hardly be considered inspiring. It is both vague and repetitive. মানে দেখবে অনেকগুলো বিষয় কিন্তু রিপিট করা হয়েছে, যেটা মৌলিক অধিকারে আছে সেই বিষয়গুলো কিন্তু এখানে রিপিট করা হয়েছে, এটাকে রিপিটেটিভ বলছে এবং অস্পষ্ট বলে শ্রীনিবাসন এখানে তুলে ধরেছেন। কেসি হয়ার কি বলছেন, তিনি বলছেন যে আকাঙ্ক্ষা ইস্তাহার অপেক্ষা একটু বেশি। এই নীতিগুলো কি, আশা আকাঙ্ক্ষা সেই ইস্তাহার অপেক্ষা একটু বেশি, এইভাবে এগুলো সমালোচনা থাকলে তাৎপর্যও থাকবে, পক্ষে বিপক্ষে লোক থাকবে। তো এখানে নির্দেশমূলক নীতির তাৎপর্য আলোচনা করতে গিয়ে বা পক্ষে বলতে গিয়ে কিছু বিষয় উঠে এসছে। নির্দেশমূলক নীতির তাৎপর্যগুলি পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব।